আমি সাফিয়া আজিজ, প্রাকৃতিক কৃষি যেটা আমাদের আছে কৃষক সমাজে, সেখানে আমি বিপণনের সমন্বয়ক হিসেবে কাজ করছি। আপনাদের অনেক রকম কৃষক আছেন, তাদের সাথে আমার খুব যোগাযোগ আছে, এবং ঢাকায় যারা এগুলো ভোক্তা আছেন, যারা নিরাপদ খাবার খোঁজেন, তাদের সাথে মানে আমার দুইটা ইয়ের সাথেই আমার খুব কাছাকাছি যোগাযোগ থাকে। তা আমি চেষ্টা করি কৃষকদের সাথেও যোগাযোগ রাখার। আমাদের ঢাকায় একটা কেন্দ্র আছে, প্রাকৃতিক কৃষি বিপণন কেন্দ্র, আমরা ওখানে ফসল ভোক্তাদের কাছে পৌঁছে দিই। তো এইটাই আমার কাজ, এবং আপনাদের মতো কৃষকদের সাথে আমার সরাসরি কথা বলাটাও একটা কাজ। তো যেটা বলছিলাম, এখানে একটা ছবি আছে, দেখতে পাচ্ছেন সবাই? মাটির নিচে অনেক কিছু থাকে না? মাটির উপরে তো অনেক জীব থাকে বা প্রাণী থাকে, আমরা স্বচক্ষে দেখতে পারি, কিন্তু মাটির নিচে কি কি থাকে যা দেখা যায়? কেঁচো, কেন্ন, অনেক কিছুই থাকে। এর মধ্যে যেটা হচ্ছে যে মাটির একেবারে নিচের দিকে দেখবেন যে অনেক ছোট ছোট প্রাণী থাকে, এদেরকে খালি চোখে দেখা যায় না। আপনি এক মুঠো বা এক চিমটি মানে এক চামচ যদি একটা মাটি নিয়ে আসেন, ওখানে কোটি কোটি অণুজীব থাকে, কিন্তু আমরা খালি চোখে দেখতে পারি না তাদেরকে। এই অণুজীবগুলো আমাদের খুব উপকারী, এরাই মাটিকে আসলে জীবন্ত রাখে। এরা কি করে? মাটির নিচে যে উপাদানগুলো আছে সব কিছু সমন্বয় করে গাছের জন্য খাবার তৈরি করে। গাছ শিকড়ের মাধ্যমে সেই খাবারটা নেয়। যে কোনো কিছু মাটির উপরে, যেমন এই যে ঘাস, লতাপাতা, বা আমরা যা জীব মরে যাচ্ছি, পচে যাচ্ছি, আমরা তো পচে যাই না, আমরা তো মরে যাই। মরে গিয়ে মাটির সাথে কি হয়? মিশিয়ে দেই। আমাদেরকে এইরকম মিশায় কারা? এই অণুজীবগুলোই আমাদেরকে মাটির সাথে কি করে? একেবারে মিশিয়ে দেয়, আবার মাটি করে দেয় আমাদেরকে। তো এই কাজটা ওরা করে। এটা করলে পরে কি হয়? গাছের শিকড় এখান থেকে আপনার কি হয়? রসগুলো চুষে নেয়, এবং খুব ওরা কি হয়? শক্তিশালী এবং স্বাস্থ্যসম্মত হয় এই গাছগুলো। সেই ক্ষেত্রে আমাদের যেটা হয় যে আমরা অনেক বছর ধরে কি করছি? সার দিচ্ছি, বিষ দিচ্ছি, যেন অতিরিক্ত ফসল উৎপাদন হয়, এই কারণে গাছটা বড় হয়। এর ফলে যেটা দেখা যায় যে সার বিষ দেওয়ার ফলে এই অণুজীবগুলো ওদের কাজগুলো ঠিকমতো করতে পারছে না, মারা যাচ্ছে। তো অণুজীব যখন নিজের কাজটা ঠিকমতো করতে পারছে না, তখন কি হচ্ছে? গাছের খাবারে সংকট দেখা দিচ্ছে, গাছের বিভিন্ন ঝামেলা দেখা দিচ্ছে, রোগ দেখা দিচ্ছে। হ্যাঁ, তো এটা আমাদেরকে কি করতে হবে? অণুজীবগুলোকে খাবারের ব্যবস্থা করে দিতে হবে। আমরা প্রাকৃতিক কৃষিতে আমরা চেষ্টা করি অণুজীবের খাবারটা তৈরি করার। কয়েকটা নিয়ম আছে, যেমন আমি যদি মারা যাই, এখন আমি যে কোনো মাটিতে এখানে দেন আমাদেরকে, কবরস্থানের বা যেতে মাটি দিবেন, ও পচে গলে কি হয়ে যাবে? কয়েকদিনে শেষ হয়ে যাবে। কিন্তু একটু শহরের দিকে যান, কংক্রিট, ওগুলো মাটিতে দিলে কি আমার পচবে না, অনেক দিন পর্যন্ত দেখবেন যে ওগুলো হাড়গোড় রয়ে গেছে। তো এইটা থেকে উত্তরণের জন্য আমরা কিছু পদ্ধতি অবলম্বন করি, সেই পদ্ধতিগুলো আমরা আপনাদের কাছে শেয়ার করব। খুবই সহজ পদ্ধতি, জাস্ট একটু মনে রাখবেন, চেষ্টা করবেন করার জন্য। আমরা জমিতে কি কি সার দেই? সাদা সার, অনেকে বলে লাল সার, তারপর দিচ্ছি কি পটাশ, ডিএমপি, এগুলো সব ধরনের এগুলো আমরা সারগুলো দিয়ে থাকি, যেগুলো সবগুলোই কি রাসায়নিক। এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, এখানে এক আপা একটা সার তৈরি করছেন। আমরা একটু আগে যেটা বলছিলাম যে অনুপ্রাণদের খাবার তৈরি করে দিব, আমরা চেষ্টা করব সেই মাটির খাবারটা তৈরি করে দিতে, যেন অনুপ্রাণরা ভালো থাকে। সেই জন্য আমরা কিছু পদ্ধতি অবলম্বন করি। সেই ক্ষেত্রে আমরা একটা সার বানাই, এটার নাম আমরা দিয়েছি কি তরল অণুজীব সার। যেহেতু আমরা অণুজীবের জন্য খাবার তৈরি করছি, এর জন্য আমরা বলছি তরল অণুজীব সার। এখানে যেটা করি আমরা 100 লিটারের একটা ড্রাম নিই। যদি আপনার কাছে ড্রাম না থাকে, আপনি একটা বালতি নেন, আপনার ঘরে যা আছে, হয় বালতি, না হয় মাটির যদি কোনো হাঁড়ি থাকে। আমি ওই বাসায় দেখলাম অনেক বড় মাটির হাঁড়ি আছে, খুব সুন্দর, ওটা ধান বা ভিজাতো, ওরকম ওটাতেও হলে হবে। ওর মধ্যে আমরা যে উপাদানগুলো দিব, তার মধ্যে হচ্ছে আমরা কাঁচা গোবর দিব, আমরা দিব কাঁচা গোবর। এটা দিব আমরা 100 লিটার ড্রামের মধ্যে দিব 10 কেজি গোবর দিব। তার সাথে আমরা দিব কিছু খৈল আছে না, সরিষার খৈল, সেইগুলা দিব।
খৈল দিব, আর দিব আমরা চিটা গুড় আছে, গুড়। অণুজীবরা কিন্তু খুব মিষ্টি পছন্দ করে, হালকা। গাছের শিকড়ে দেখবেন যে শিকড়ে একেবারে নিচের জায়গায়, অনেক নিচে ছোট ছোট যে সাদা সাদা একটু শিকড় হয়, সেটা কিন্তু খুব মিষ্টি হয়। তো ওই জায়গাটার জন্য আমরা কি করব, চিটা গুড় দিতে পারি। তার সাথে আমরা যেটা অ্যাড করব, চিটা গুড়ের মধ্যে দিব চালের গুঁড়া, আধা কেজি চালের গুঁড়া মিশাবো। তার মধ্যে আরও দিতে পারি আমরা ডালের বেসনও দিতে পারি, ডালের বেসন, চালের গুঁড়া, তারপরে হচ্ছে ধানের তুষ, ধানের কুড়া বলি যেটাকে, সেইটা দিব। 1 চামচ টক দই দিব। আমরা এটা আমি বলে যাচ্ছি, আপনার কাছে পরিমাণ আমরা দিয়ে দিব। হ্যাঁ, টক দই, তারপর একটা খোসা সহ ডিম দিব, কিন্তু ভেঙে দিব, খোসা সহ ডিমটা ভেঙে দিব। এইগুলো দেওয়ার পরে তার মধ্যে আমরা দিব 5 লিটার চাল ধোয়া পানি, চাল ধোয়া পানি, বেসন, এগুলো দিব। এর সাথে যেটা একটা দিব, জঙ্গলের মাটি 1 মুঠ দিব। জঙ্গলের মাটি দেখছেন আপনারা, খুব নরম হয় এবং খুব ঝুরঝুরা হয়। এটা হচ্ছে যে পচাগুলো পড়ে, ও মাটি কিন্তু খুব উর্বর। আপনারা কি জঙ্গলে গিয়ে কেউ ইউরিয়া সার দেন? হ্যাঁ, কেউ ফসফরাস বা নাইট্রোজেন এগুলো তো দেন না, কিন্তু ও কিন্তু খুব সুন্দর গাছ হয়ে থাকে। এত গাছ হয় যে আপনার পাই দিতে পারেন না, তাই না? তো ওই জঙ্গলের মাটিতে সবচেয়ে বেশি অণুজীব আছে, তাহলে আমাদের ওই অণুজীবটা লাগবে। তখন আমরা কি করি, আমরা 1 মুঠ, বেশি না, 1 মুঠ জঙ্গলের মাটিটা নিয়ে ওই মিশ্রণে দিব। এবং যে জমিতে আমরা চাষ করব, যে জমিতে আমরা গাছ লাগাবো, চাষ করব, সেই জমির 1 মুঠ মাটি আমরা এটার সাথে যোগ করব। ঠিক আছে? কেন করব? কারণ 2 অণুজীব যেন বুঝতে পারে, এবং জঙ্গলের অণুজীব যেহেতু উপকারী, তো ওই চাষের জমিতে যেন ওই যে অণুজীব আছে ওর সাথে মিশ্রণ করে একটা ভালো অণুজীব আমরা তৈরি করতে পারি। চাল ধোয়া পানি আমরা কি করি, গরুকে খাওয়ান। এটা খুবই ভালো কাজ করেন যে গরুকে খাওয়ান। অনেকে আছে চাল ধোয়া পানিটা ফেলে দেয়, আমরা এখন থেকে ফেলবো না। চাল ধোয়া পানিটা আমরা সারের মতো করে ব্যবহার করব। চাল ধোয়া পানিতে কেন দিব আমি একটু বলি। অনেকদিন চাল যদি আপনি বাসায় রেখে দেন কোনো কিছুতে, যখন হাতটা ডুবাবেন তখন উঠাবেন, তখন দেখবেন হাতে কি হয়েছে, সাদা সাদা কি যেন লেগে আছে। এই সাদা জিনিসটা হচ্ছে ইস্ট, প্রাকৃতিকভাবে এটা হচ্ছে ইস্ট। ইস্টটা কিন্তু আমরা কি কাজে ব্যবহার করি, পিৎজা, পাউরুটি, মোট কথা পাউরুটিটা করার জন্য আমরা কি করি, ব্যাকটেরিয়ার জন্য ইস্টটা ব্যবহার করি। তো সেই ইস্টের পানিগুলো আমরা যদি এই সারে দেই, তাহলে এটা সার হিসেবে কাজ করবে, দ্রুত কাজটা আগাবে। আচ্ছা, আমরা কি কি দিলাম, গোবর, খৈল, চিটা গুড়, ধানের কুড়া, বেসন, তারপরে হচ্ছে চালের গুঁড়া, ডিম, তারপর হচ্ছে চাল ধোয়া পানি, টক দই, এইগুলা সব দিয়ে আমরা কি করব, পরে চাল ধোয়া পানি দিয়ে, এবং সাথে আমরা দিব কি, পুকুরের পানি বা নদীর পানি যেহেতু আছে, আপনারা ওই ড্রামটা পুরোপুরি ভর্তি করে দিব এবং একটা লাঠি দিয়ে নেড়ে দিব। নেড়ে অবশ্যই আমরা কি করব, একটা ছায়াযুক্ত স্থানে রাখবো, রোদ যেন না লাগে, এবং ছালা দিয়ে ঢেকে রাখবো। 3 থেকে 5 দিন পরে দেখবেন যে এরকম কি হলো, সাদা হয়ে যাবে, সাদা একটা সর পড়বে। হ্যাঁ, এরকম সর পড়বে, তারপরে আপনি দেখবেন আরও সর পড়ে যাবে। তো আমরা যেভাবে বললাম কি করব, ছায়াযুক্ত স্থানে এটাকে নেড়ে রেখে দিব, প্রতিদিন একবার করে নাড়বো, আবার ঢেকে রাখবো। তারপরে যখন দেখবেন যে পাতলা সরের মতো, দুধের সর যেরকম হয় ওরকম সরের মতো পড়ে গেছে এবং একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে, আপনি তখন মনে করবেন আপনার সার তৈরি। হ্যাঁ, এটাই অবাক বিষয় যে গোবর পচেও ভালো মিষ্টি গন্ধ হবে। তো তখন এই সার রেডি। এখন এই সার আমরা ব্যবহার করব কি করে, ব্যবহারটা করব যখন ওই যে তরলটা হয়, ওই তরলটা নিব 1 মগ। মনে করেন 1 বিঘা জমির জন্য আমি নিচ্ছি 1 মগ। এই 1 মগ পানির সাথে আমি তরল সারের সাথে আমরা এটার সাথে কি যোগ করব, 9 মগ পানি, 9 মগ। এই সারটা কিন্তু খুব শক্তিশালী, আপনি যদি সরাসরি গাছে দেবেন গাছ কিন্তু পুড়ে যাবে। আপনি মনে করবেন এই সার দিচ্ছি, সরাসরি দিব, পানি মিশাবো কেন,
কিন্তু এই সার যদি আপনি বেশি পরিমাণে একবারে সরাসরি দেন গাছটা পুড়ে মরে যাবে। তার জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই 9 মগ পানি এর সাথে। এটাও কি পুকুরের পানি নিব ম্যাডাম? হ্যাঁ, পুকুরের পানি দিতে পারেন বা নর্মাল পানি, যেই পানি হোক আপনি দিতে পারেন। পুকুরের পানিতে আপনি আগে দিয়ে রেখেছেন। এটা আমরা পরিমাণটা বুঝাচ্ছি কেন, যে 1 বালতি নিলে আপনাকে 9 বালতি দিতে হবে। এই পরিমাণগুলো আপনাদের নিজের মাথায় বুদ্ধি করে বের করে নিতে হবে। আপনার জমির উপর নির্ভর করবে, ছোট জমি হলে কম, বেশি জমি হলে তখন বেশি পরিমাণে নিব। তাহলে 1 ভাগ তরল সার 9 ভাগ পানি মিশিয়ে আমি জমিতে ছিটিয়ে দিব। স্প্রে না ম্যাডাম, একবারে না, ঢেলে দিবেন। এটা আপনি সেচের সময় দিতে পারেন। এই যে দেখেন, এটা সার তৈরি, তরল সারটা তৈরি। তারপর দেলোয়ার ভাই, এই যে আমাদের যার আসার কথা ছিল, যিনি আসতে পারেন নাই, উনি ওনার ক্ষেতে কিন্তু এটা দিচ্ছেন পানি মিশিয়ে। আবার আপনি আরেকটা কাজ করতে পারেন, যখন ধানের জমিতে দিবেন, যে সেচ দেন না, পানিটা বেয়ে যাচ্ছে, ওখানে আপনি দিয়ে দিতে পারেন, সব জায়গায় যেন সুন্দরভাবে চলে যেতে পারে। এটা হচ্ছে আমাদের জমিতে দেখেন সরাসরি যেখানে পানির মতো করে আছে ওখানে সরাসরি দিয়ে দিচ্ছে, যেন পানির সাথে মিশে এই সারটা কাজ করতে পারে। আরেকটা হচ্ছে গোবর গাদা করে রেখে দেন না আপনাদের বাড়ির পিছনে পচানোর জন্য, অনেক বেশি সময় লাগে না? প্রচুর সময় লাগে। সেক্ষেত্রে আপনারা কি করেন, গোবর রেখেই দেন, যতদিন লাগে পচুক, কিন্তু আমার তো দ্রুত লাগবে, আমি কি করব? তখন আমরা যেটা করব, ওই গোবরের গাদায় আমরা একটা কঞ্চি নিব, কঞ্চি নিয়ে বিভিন্ন জায়গায় কি করব, ছিদ্র করে দিব। ঢুকালে পরে তো ছিদ্র হয়ে যাবে। ছিদ্র হয়ে গেলে কি করব, সেই ছিদ্রগুলোতে এই তরল সারটা আমরা দিয়ে দিব। ওখানে যেহেতু প্রচুর অণুজীব আছে উপকারী, ওরা কি করবে, গোবরটাকে খুব দ্রুত পচিয়ে দিবে, আপনার সময়টা তখন কম লাগবে। তা এই গোবরটা আপনি আবার কি করবেন, জমিতে দিয়ে দেন, আপনার কাজ, ওরাই জমি মাটিকে উর্বর করে দিবে। তখন আপনার জমিতে কেঁচো, কেন্ন এগুলো আরও বেশি বাড়বে, অণুজীবের ঘাটতি হবে না।